গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমরা চলে এলাম সপ্তম শ্রেণীর নতুন ক্লাস নিয়ে। আর নতুন ক্লাসে আমরা কোষে দেখি 2.3 পেজ নাম্বার 32 শুরু করব। শুরুতেই আমরা যে অঙ্ক দেখতে পাচ্ছি, গত বছর রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা বলে দেওয়া হয়েছে 6550 জন। তাহলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল সেইটা আমাদের কিন্তু নির্ণয় করে ফেলতে হবে। তো এখানে একটা কথা বলবো, অক্ষর পরিচয়হীন মানে যাদের বর্ণমালা মানে অ আ ক খ বা ABCD ইত্যাদি যে বর্ণমালা আমাদের রয়েছে, সেই বর্ণমালা যারা জানেন না তাদের আমরা কিন্তু অক্ষর পরিচয়হীন বলে এখানে উল্লেখ করেছি। তো দেখো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব, যখন মোট দেয়া আছে আর অনুপাত দেয়া আছে, তাহলে আমরা এদের কি করে নির্ণয় করব। খুব মন দিয়ে শেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য। দেখো আমাদের অঙ্কে কি বলা হয়েছে, আমাদের অঙ্কে বলা হয়েছে মোট জনসংখ্যা 6550 জন। আরও কি বলা হয়েছে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীনের অনুপাত 4:1। তাহলে স্বাক্ষরের সংখ্যা কতজন এবং অক্ষর পরিচয়হীনের সংখ্যা কতজন সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা স্বাক্ষরের অংশ নির্ণয় করব। স্বাক্ষরের অংশ মানে কত অংশ স্বাক্ষর আর কত অংশ অক্ষর পরিচয়হীন সেটা আমরা নির্ণয় করব। আমরা কি লিখব, স্বাক্ষরের আনুপাতিক ভাগহার। একটা নতুন শব্দ আমরা তোমাদের জন্য ইউজ করব, আনুপাতিক ভাগহার। এটাকে গুরুত্ব দেবে, এই শব্দটা কিন্তু আমরা বারবার এই চ্যাপ্টারে ব্যবহার করব। স্বাক্ষরের আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার মানে মোট যে জনসংখ্যা তার কত অংশ স্বাক্ষর, মোট জনসংখ্যার কত অংশ স্বাক্ষর, তাকেই আমরা বলছি আনুপাতিক আনুপাতিক ভাগ হার লিখবো। এখানে শুধু হার লিখেছি, আমরা কি বলবো, আনুপাতিক ভাগ হার। এই শব্দটা আমরা ইউজ করব। আনুপাতিক ভাগ হার মানে মোট জনসংখ্যার কত অংশ স্বাক্ষর। দেখো এখানে 4:1 আছে, তার মানে এই 4 আর 1 যোগ করব, আর তার মধ্যে 4 ভাগ হলো স্বাক্ষর, অর্থাৎ আমরা বলবো 5 ভাগের মধ্যে 4 ভাগ হলো স্বাক্ষর। এটা কি আমরা বলবো, আনুপাতিক ভাগহার। এইভাবে আমরা স্বাক্ষরের আনুপাতিক ভাগহার প্রথমে নির্ণয় করব। তারপর আমরা অক্ষর পরিচয়হীনের আনুপাতিক ভাগহার নির্ণয় করব। অক্ষর পরিচয়হীনের আনুপাতিক ভাগহার কত, অক্ষর পরিচয়হীনের আনুপাতিক ভাগহার, পরিচয়হীনের আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার শব্দটার সাথে বারবার বলছি, তোমরা কিন্তু মানিয়ে নেবে। আনুপাতিক ভাগহার হলো মোট মোট যতজন আছে তাদের কত অংশ, আনুপাতিক ভাগহার। দেখো 5 ভাগের মধ্যে 5 ভাগ কেন, টোটাল 4 প্লাস 1 ভাগ, তার মধ্যে 1 ভাগ হলো অক্ষর পরিচয়হীন, তাই জন্য আমরা এখানে 1 দেব। আমরা বলবো 1/5। অর্থাৎ আমরা বলবো স্বাক্ষর হচ্ছে 5 ভাগের মধ্যে 4 ভাগ, আর অক্ষর পরিচয়হীন হলো 5 ভাগের মধ্যে 1 ভাগ। আর ওটা কি আমরা গণিতের ভাষায় বলে থাকি, অংশটাকে বলে থাকি আনুপাতিক ভাগহার। তো দেখো 5 ভাগের মধ্যে 1 ভাগ হলো অক্ষর পরিচয়হীন, 5 ভাগের মধ্যে 4 ভাগ হলো স্বাক্ষর, কিন্তু লোক মোট জনসংখ্যা তো 6550 জন। তাহলে আমাকে এখন নির্ণয় করতে হবে তাহলে স্বাক্ষর কতজন আর অক্ষর পরিচয়হীন কতজন, সেটা আমাদের নির্ণয় করে ফেলতে হবে। এবার দেখো আমরা অঙ্কটার খুব গুরুত্বপূর্ণ স্টেপে যাচ্ছি। আমাদের নির্ণয় করতে হবে স্বাক্ষর কতজন। অতএব স্বাক্ষর কতজন আমরা কি করে নির্ণয় করব, স্বাক্ষর কতজন নির্ণয় করতে গেলে এই যে মোট জনসংখ্যা আমার রয়েছে যেটা 6550 জন, এর কত অংশ, 5 ভাগের মধ্যে 4 অংশ হলো স্বাক্ষর। তার জন্য আমরা এটাকে এই ফ্যাক্টরটা গুণ করে দেব, যে আনুপাতিক ভাগহার বেরিয়েছে এটা গুণ করে দেব। করে দিলেই কিন্তু আমরা স্বাক্ষর কতজন সেটা বুঝতে পারবো। 5 দিয়ে যদি এটাকে কাটি কি হবে, 5 একে 5, 3 5 15, 5 একে 5, 5 একে 5 হবে, এটা 5 একে 5 আর 0। তো এটাকে আমরা যদি কাটি দেখো তোমার এটা হলো, আর এই যে 1310 এর সাথে 4 গুণ করব, গুণ করলে হবে 4 13 52 আর 40, মানে 5240 জন হচ্ছে স্বাক্ষর। ঠিক একইভাবে অক্ষর পরিচয়হীন কতজন, অক্ষর পরিচয়হীন কি করে নির্ণয় করব, অক্ষর পরিচয়হীন কতজন হবে। দেখো অক্ষর পরিচয়হীন কতজন হবে, মোট জনসংখ্যা কত, আবার লিখবো মোট জনসংখ্যা কত, মোট জনসংখ্যা হচ্ছে তোমার 6550 জন। তো কতজন, 5 ভাগের মধ্যে 1 ভাগ, তাই এই 5 ভাগের মধ্যে 1 ভাগ এই ফ্যাক্টরটাকে আমরা গুণ করে দেব, আর গুণ করে দিলেই আমরা কিন্তু পেয়ে যাব। আবার কাটাকুটি করে নেব, 5 দিয়ে যদি এটাকে কাটি আগের মতনই হবে, 5 একে 5,
3 5 15, আবার 5 1 5 আর 0, 1310। এই 1310-এর সাথে 1 গুণ করলে এটা 1310ই থাকে। তাই আমরা বলবো অক্ষর পরিচয়হীন হচ্ছে 1310 জন। অক্ষর পরিচয়হীন কতজন? না, 1310 জন। আর স্বাক্ষর কত? 5240 জন। তো কিভাবে আমরা অঙ্কটা করলাম নিশ্চয়ই সহজে সকলে বুঝতে পেরেছো। এইভাবে আমাদের আনুপাতিক ভাগহার কিন্তু বারবার নির্ণয় করতে হবে। আর যদি আমাদের মোট জানা থাকে, সেই মোটের সাথে আমাকে কিন্তু এই আনুপাতিক ভাগহারটা আমাকে গুণ করে ফেলতে হবে। এবার আনুপাতিক ভাগহারটা আমরা কিভাবে নির্ণয় করছি এটা কিন্তু ভালো করে মনোযোগ করে শিখে নেবে। দেখো, যদি দুটোর অনুপাত দেয়া থাকে আমরা সেই অনুপাতগুলো যোগ করব, আর যার আনুপাতিক ভাগহার নির্ণয় করতে চাই তার অংশটাকে, তার অনুপাতটাকে আমরা এখানে বসিয়ে নিলাম। যেমন এখানে স্বাক্ষরের জন্য 4 আছে, তাই ওপরে 4 বসিয়ে নিলাম, আর এখানে 4 + 1 অনুপাত দুটো যোগ করে 5 পাচ্ছি। আবার অক্ষর পরিচয়হীনের যখন আমরা করছিলাম আমরা কি করলাম, আমরা অক্ষর পরিচয়হীনের জন্য যেহেতু এখানে 1 রয়েছে, 1টা এখানে বসিয়ে নিলাম, আর 4 আর 1 যোগ করে 5 পেলাম, 1/5। এবার যখনই আমরা এই আনুপাতিক ভাগহার বা অংশটা পেয়ে যাব, তখন মোট যেটা থাকবে তার সাথে আমরা যদি গুণ করি আমরা কিন্তু সেগুলোর উত্তর পেয়ে যাব। তো এইভাবে কিন্তু তোমাকে অঙ্কগুলো করতে হবে, খুব মন দিয়ে শেখো। তো চলো আমরা চলে যাই এখন নেক্সট অঙ্ক, মানে 2-এর দাগের অঙ্কতে। দেখো, 2-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে, 640 টাকা বিশু এবং অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, তাহলে কাকে কত টাকা দেব সেটা হিসেব করতে হবে। ঠিক একইভাবে আমরা আনুপাতিক ভাগহার নির্ণয় করব, আর তারপর আমরা সেটাকে গুণ করে দিয়ে কিন্তু আমরা পেয়ে যাব কে কত টাকা পাবে। তো চলো অঙ্কটা করা যাক। দেখো, আমাদের অঙ্কে কি দেয়া আছে, আমাদের অঙ্কে দেয়া আছে মোট টাকা হচ্ছে 640, বিশু ও অপর্ণার মধ্যে টাকাটি 5:3 অনুপাতে কিন্তু ভাগ করে দেয়া হবে। তাহলে প্রথমে আমরা নির্ণয় করব বিশুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার। কি লিখব? আমরা লিখব বিশুর প্রাপ্ত টাকা, মানে প্রাপ্ত টাকা মানে যে টাকাটা পাবে সেটাকে আমরা প্রাপ্ত টাকা বলি। বিশুর প্রাপ্ত টাকার কি নির্ণয় করব, যেমনটি তোমাদের বলেছি আনুপাতিক ভাগহার। তো আনুপাতিক ভাগহার কত হবে? বিশুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার কি করে নির্ণয় করে, নিশ্চয়ই দ্বিতীয় অঙ্কে তোমরা বুঝে যাবে যে কিভাবে আমরা আনুপাতিক ভাগহার নির্ণয় করব। দেখো, আমাকে কি করতে হবে, এই 5 আর 3 অনুপাতগুলোকে যোগ করতে হবে, আর ওর বিশুর জন্য 5:3, যেহেতু অপর্ণার 3 ভাগ, বিশুর 5 ভাগ, তাই এখানে আমরা 5 বসিয়ে দেব। তার মানে বিশুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার হবে 5/8। অপরদিকে অপর্ণার প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার একইভাবে যদি আমরা নির্ণয় করি, কি হবে, অপর্ণার প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার কি হবে বলো? ঠিক একইভাবে করব, অপর্ণার প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার কত হবে, নিশ্চয়ই ঠিক একইভাবে আমরা করব। কি দেখো, 5 ভাগের মধ্যে 3 ভাগ, তার মানে এখানে 3 দিয়ে আমরা 5 + 3 যোগ করে নেব, অর্থাৎ 3/8। অর্থাৎ 8 ভাগের মধ্যে 3 ভাগ অপর্ণা পাবে, 8 ভাগের মধ্যে 5 ভাগ পাবে কে পাবে? বিশু পাবে। তার মানে এবার বিশু মোট কত টাকা পাবে জানতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে মোট টাকার সাথে বিশুর যে আনুপাতিক ভাগহার রয়েছে সেটা গুণ করতে হবে। অপর্ণা কত টাকা পাবে জানতে গেলে মোট টাকার সাথে অপর্ণার আনুপাতিক ভাগহারটা গুণ করতে হবে, তাহলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। তো চলো সেইভাবে ঠিক গুণ করে নিই। তাহলে বিশুকে কত টাকা দেয়া হবে, তাহলে বিশুকে দেব কত টাকা, বিশুকে দেব কত টাকা দেয়া হবে। দেখো, টোটাল টাকা 640, তার মধ্যে 5 আর 8 তার যে আনুপাতিক ভাগহার সেটাকে গুণ করে নেব, 5 আর 8 টাকা। এবার এখানে 8 দিয়ে যদি তুমি 640কে কাটো, 8 দিয়ে যদি 640কে কাটো কি হবে, তুমি 8 দিয়ে যদি 640কে কাটো, 8 8 64, নিশ্চয়ই জানো 80 হবে, আর 80 আর 5 কত হবে তোমার 400 টাকা। এইভাবে বিশুকে কত টাকা দেব, 400 টাকা। ঠিক একইভাবে আমরা নির্ণয় কিন্তু করে ফেলতে পারি অপর্ণাকে কত টাকা দেয়া হবে। অপর্ণাকে কত টাকা দেয়া হবে, আমরা লিখব অপর্ণাকে দেব কত টাকা, অপর্ণাকে দেব ঠিক কত টাকা দেয়া হবে বলো, টোটাল তো তোমার 640, এবার এর হচ্ছে 8 ভাগের মধ্যে 3 ভাগ, তার জন্য এখানে 3/8 গুণ করব, তাই অপর্ণাকে কত টাকা দেব সহজেই নির্ণয় হয়ে যাবে। আবার কি করব আমি, আবার হচ্ছে 8 দিয়ে 640কে কেটে দেব, 8 দিয়ে 640কে কাটলে আগের মতনই কি হবে তোমার হচ্ছে 80 হবে, আর এই 80 আর 3 গুণ করলে 240
40 টাকা। তাহলে অপর্ণাকে কত টাকা দেওয়া হবে? অপর্ণাকে দেওয়া হবে 240 টাকা, বিশুকে দেওয়া হবে 400 টাকা। তো এইভাবে আমরা মোট যখন জানবো, অনুপাত যখন জানবো, আনুপাতিক ভাগাড় নির্ণয় করে মোটের সাথে যদি আমরা সেই আনুপাতিক ভাগাড়কে গুণ করি, তাহলে কিন্তু আমরা আমাদের আনসার এই ক্ষেত্রে পেয়ে যাব। তো এইভাবে আমরা এগোবো। আমরা চলে যাব নেক্সট অঙ্ক, মানে 3-এর দাগের অঙ্কে। দেখো তোমাদের 3-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে? এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা এবং কার্বনের অনুপাত 49:1, 49:1। তাহলে হিসেব করে দেখি 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল তোমার লোহা আছে, সেটা আমাকে হিসেব করে দেখতে হবে। তো দেখো টোটাল হচ্ছে তোমার ইস্পাত কত? 250 কুইন্টাল। এবার তার মধ্যে লোহা এবং কার্বনের অনুপাত 49:1, তাহলে কত কুইন্টাল লোহা আছে সেটা আমাদের নির্ণয় করে ফেলতে হবে। তো আমরা একইভাবে করব, বুঝতেই পারছো সোজা অঙ্ক, অনেক সোজা অঙ্ক। তো চলো আমরা সেটাকে কমপ্লিট করি। দেখো আমাদের অঙ্কে কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে মোট ইস্পাতের পরিমাণ 250 কুইন্টাল, আর ওই ইস্পাতে লোহা এবং কার্বনের অনুপাত দিয়ে দেওয়া হয়েছে 49:1। তাহলে আমাদের জানতে চাওয়া হয়েছে ওই ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। এই 250 কুইন্টাল যে ইস্পাত, তার মধ্যে লোহার পরিমাণ। তো শুধু এখানে কিন্তু লোহার পরিমাণ জানতে চেয়েছে, তার জন্য আমরা লোহার অংশ অর্থাৎ লোহার আনুপাতিক ভাগহার, যাকে আমরা গণিতের ভাষায় বলি, সেটা নির্ণয় করব। তাহলে লোহার আনুপাতিক ভাগহার আমরা নির্ণয় করে নেব। লোহার আনুপাতিক ভাগহার কত হবে বলো? লোহার আনুপাতিক ভাগহার কি হবে? লোহার আনুপাতিক ভাগহার, দেখো লোহার আনুপাতিক ভাগহার মানে কি করে নির্ণয় করতে হয়? টোটাল এই অনুপাতগুলোকে যোগ করতে হবে, অর্থাৎ 49 + 1 করতে হবে। আর এই 49 + 1 ভাগের মধ্যে 49 ভাগ হচ্ছে লোহা ইস্পাতের মধ্যে, তার জন্য 49 এটাকে যদি আমরা যোগ করি 49/50 হবে লোহার আনুপাতিক ভাগহার, অর্থাৎ 50 ভাগের মধ্যে 49 ভাগ লোহা রয়েছে ইস্পাতের মধ্যে। তাহলে মোট ইস্পাত তো 250 কুইন্টাল, তার মানে অতএব লিখব 250 কুইন্টাল, 250 কুইন্টাল ইস্পাতে, 250 কুইন্টাল ইস্পাতে লোহার পরিমাণ কত? 250 কুইন্টাল ইস্পাতের লোহার পরিমাণ আমরা সহজেই নির্ণয় করতে পারবো। দেখো আমাদের বুঝতেই পারছি 50 ভাগের মধ্যে 49 ভাগ, তাহলে 250-র মধ্যে কত? তো এই 250-র সাথে কি করতে হবে? এই 49/50 যে আনুপাতিক ভাগহারটা বেরিয়েছে সেটাকে গুণ করে দিলেই হয়ে যাবে, এত কুইন্টাল হবে। তোমরা বুঝতেই পারছো 50 দিয়ে যদি 250-কে কাটি তো 5 হবে, আর এই 5 যদি গুণ করি 5×9 45-এর 5, হাতে থাকে 4, 4×5 20, আর 4-এ 24, 245 কুইন্টাল লোহার পরিমাণ। 250 কুইন্টাল ইস্পাতের লোহার পরিমাণ কত হবে? না 245 কুইন্টাল। তো এইভাবে আমরা যখন অনুপাত জানি, আনুপাতিক ভাগহার নির্ণয় করতে পারবো। আর আনুপাতিক ভাগহার নির্ণয় করলেই সেই আনুপাতিক ভাগহারকে যখন আমরা মোট পরিমাণের সাথে গুণ করব, আমরা কিন্তু উপাদানের অংশটা সহজেই পেয়ে যাব। তো এইভাবে আমরা কন্টিনিউ রাখবো। আমরা এই পেজের এখনো দুটো অঙ্ক বাকি, 5 আর 6। আমরা চলো 5-এর দাগের অঙ্কটার দিকে মনোযোগ করব। তাই তো অঙ্ক করাতে করাতে একটা কথা বলবো, তোমরা আমার ভিডিও দেখছো, তো যদি তোমাদের ভালো লাগে বা কোথাও কোনো প্রবলেম হয়, তোমরা যদি না শিখতে পারো আমার ভিডিও দেখে, তাহলে কিন্তু তোমরা কমেন্টে কিন্তু জানিও। তো আমি চেষ্টা করব পরবর্তীতে ঠিক সেইভাবে শেখানোর, যাতে তোমাদের যে সমস্ত সমস্যার কথা তোমরা জানাবে আমাকে, সেই সমস্যাগুলো দূর করে আমি শেখাতে পারি। পরীক্ষায় ভালো ফল করবে এই আশা রেখে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভিডিওর মাধ্যমে অঙ্ক শেখাচ্ছি। তোমরা শেখো মন দিয়ে। আর যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো আমরা চলে যাই 4-এর দাগের অঙ্কে। দেখো আমাদের 4-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে? কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত সেটা হিসেব করতে হবে। তো দেখো আমাদের দেয়া আছে মোট ছাত্রী 143, তাদের মধ্যে গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। আরও 3 জন যদি গান করতে আসে, তাহলে অনুপাতটা কত হবে সেটা আমাদের নির্ণয় করে ফেলতে হবে। দেখো আমাদের অঙ্কে কি বলা হয়েছে? 4-এর দাগের আমাদের অঙ্কে বলা হয়েছে মোট ছাত্রী সংখ্যা হচ্ছে 143 জন, গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত প্রথমে ছিল কত? 9:2। তাহলে এখন আমরা নির্ণয় আগে করে নেব গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার এবং নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার। তার জন্য আমরা লিখব গান
করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগহার কত? ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগহার কত হবে? আনুপাতিক ভাগহার মানে অংশ, অ্যাকচুয়ালি মোট ছাত্রীর কত অংশ গান করতে পারে। টোটাল যদি তোমার 9 + 2 মানে 11 হয়, তার মধ্যে 9 জন, অর্থাৎ 9/11। ঠিক একইভাবে নাচ করতে পারা ছাত্রী সংখ্যার কি নির্ণয় করব আমরা? ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগহার নির্ণয় করব। আনুপাতিক ভাগহার কত হবে সেটা সহজেই বুঝতে পারছো। ঠিক একইভাবে 9 + 2, এই 9 আর 2 যোগ করো, তার মধ্যে 2 ভাগ, অর্থাৎ 2/11। তার মানে টোটাল তো ছাত্রী সংখ্যা তোমার 143। এবার আনুপাতিক ভাগহার এগুলো এসেছে, তাহলে এই আনুপাতিক ভাগহার এর সাথে গুণ করলেই আমরা বুঝতে পারবো কতজন গান করতে পারে আর কতজন নাচ করতে পারে। অতএব গান করতে পারে কতজন? গান করতে পারে কতজন আমরা নির্ণয় করব? গান করতে পারে 143-এর সাথে কি গুণ করব? আমরা এই 9/11 এটাকে গুণ করব। আর 11 দিয়ে যদি এটাকে আমরা কেটে দিই, 11 × 11 আর 3 × 11 33। তাহলে 13 আর 9 আমরা গুণ করব। 13 × 9 3 × 9 27 7, হাতে থাকে 2, 9 × 9 আর 2 11, 117 জন গান করতে পারে। 117 জন। তাহলে নাচ করতে পারে কতজন? নাচ করতে পারে ঠিক একইভাবে আমরা কি করব? 143-এর সাথে আমরা এর যে আনুপাতিক ভাগহার সেটা গুণ করে দেব। তো গুণ করলে এটা আবার যথারীতি 13 হবে কাটলে, আর 13 × 2 = 26 জন নাচ করতে পারে। এবার দেখো এখানে আরও একটা কথা বলা হয়েছে। দেখো এরপর যেটা বলা হয়েছে, আরও 3 জন নাচ করতে আসে। তাহলে আরও 3 জন আমরা এখন হেডিং করব কি? আরও 3 জন নাচ করতে এলে। আরও 3 জন নাচ করতে এলে কি ঘটবে? আরও 3 জন নাচ করতে এলে, তাহলে দেখো এখন নাচ করতে পারে কতজন আর গান করতে পারে কতজন আমরা কিন্তু যোগ করে নেব। আরও 3 জন, নাচ নয়, এটা হবে গান। আরও 3 জন গান করতে এলে, আরও 3 জন যদি গান করতে আসে, তাহলে গান করতে পারে এখন কতজন? গান করতে পারে কতজন হবে বলো? গান করতে পারে আগে ছিল দেখো 117 জন, আর আরও 3 জন এখন কি হলো? আরও 3 জন এখন কি হলো? আরও 3 জন এখন গান করতে পারে, কারণ আরও 3 জন এখন গান করতে এসেছে। তাহলে গান করতে পারে এখন কতজন? আগে ছিল 117, তার সাথে 3 যোগ করে দেবে, তার মানে এখন গান করতে পারে কতজন? না 120 জন। আর নাচ করতে পারে আগের সংখ্যাই থাকবে 26 জন, কারণ নতুন কেউ নাচ করতে আসেনি, তার জন্য আমরা লিখব নাচ করতে পারে কতজন? নাচ করতে পারে কতজন? ঠিক আগের মতন 26 জন। তাহলে এখন নির্ণয় অনুপাত, নাচ করতে পারা ছাত্রী এবং গান করতে পারা ছাত্রীর অনুপাত নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এই দুটোর অনুপাত নির্ণয় করতে হবে। অতএব আমরা লিখব নির্ণয় অনুপাত। নির্ণয় অনুপাত কি হবে? নির্ণয় অনুপাত কি হবে? দেখো অনুপাত কার অনুপাত? নাচ করতে পারে 120 জন আর তোমার গান করতে পারে 26 জন, এদের অনুপাত। এবার অনুপাত কি করে নির্ণয় করব? সহজেই বুঝতে পারছো অনুপাত কি করে নির্ণয় করব। 120 আর 26 এদের অনুপাত। তো এদের অনুপাত মানে এদের কাটাকুটি করতে হবে। কাটাকুটি করলে 2 দিয়ে যদি কাটি 60 আর হচ্ছে 13, 26 × 2 = 13 আর 60 × 2 = 120, তার মানে অনুপাতটা হবে 60:13। যেহেতু 3 জন আরও তোমার কি করতে এসেছে? গান করতে এসেছে, তাই নতুন অনুপাত হয়ে গেল 60:13। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকে আমরা এই 4টে অঙ্ক করে আজকের ক্লাস শেষ করছি। পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।